সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। শিরোনাম দেখেই আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষা, ইসকন নিয়ে তোলপাড়। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক, গভর্নর। আর বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে সেনাবাহিনী। সমকাল আলোচনায় জাতীয় ঐক্য কীভাবে হবে স্পষ্ট নয়। হত্যাকাণ্ডে 25 জন, লাশের উপরে চলে নির্মমতা। মানবজমিন বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইসকন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে এক ব্যাংকের 145 জনের চাকরি। কালের কণ্ঠ, অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা, বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে। কালবেলা বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা, হাসনাতকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা, নেপথ্যে কি? আমাদের সময়, জবাবদিহিতার আওতায় আসতে চায় পুলিশ, বিমানের টিকিট সিন্ডিকেটে নিজস্ব কর্মী ও 20 এজেন্সি। খবরের কাগজ, বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব, কি বলছে অন্য দলগুলো? বড় চ্যালেঞ্জে অর্থনৈতিক স্থিতিশীলতা। করতোয়া বাংলাদেশ নিয়ে তৎপর ভারতীয়রা, চিন্ময়ের দায় নেবে না ইসকন। ইনকিলাব, ইসকনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায়, বিচারে সরকারের উদ্যোগ নেই। দিনকাল, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা, তারেক রহমান। 22,500 কোটি টাকা ছাপল বাংলাদেশ ব্যাংক। সংগ্রাম, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে পদক্ষেপ নিতে হবে, শফিকুর রহমান। বছরে 12,000 কোটি টাকার গ্যাস চুরি। TBS ফ্রাইডে, ex-governor forced banks not to classify asylum loans, white paper body finds। আজকেও কিন্তু ইসকনের ঢাকায় যতটা হয়েছে তার সাথে বেশি দিল্লিতে লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়ার খবর তো আছেই, তো এই নিয়ে অনেক তোলপাড় হচ্ছে। আপনি কিভাবে দেখেন? অনেকগুলো ঘটনা আছে, আমি দেশ দিয়ে শুরু করতে চাই। ইসকনের বাংলাদেশে যারা প্রতিনিধি আছেন, এই মুহূর্তে যিনি সাধারণ সম্পাদক, আমি যদি ভুল না করে থাকি, তিনি তার নেতৃত্বে অনেকেই ছিলেন, একটা সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে তারা জানিয়েছেন জনাব চিন্ময় ইসকনের সদস্য নয়, এটা প্রাথমিক তথ্য। কিন্তু আমি তাদের এই যে সংবাদ সম্মেলনটা হয়েছে, তাদের কর্তব্য শেষ হয়েছে বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটা বলি। আমরা খেয়াল করব, গত পরশু বা তার আগের দিন, যেদিনই হোক না কেন, ইসকনের যে কেন্দ্রীয় ইসকন আছে তারা একটা টুইট করেছেন, যেটা এখন এক্স, সেখানে স্পষ্টভাবে তাকে ইসকনের একজন লিডার হিসাবে বলছেন এবং কন্ডেম করছেন। খুবই আপত্তিকর একটা ইস্যুও ছিল, তারা ভারত সরকারকে বলছেন বাংলাদেশের ব্যবস্থা নেওয়ার জন্য, যদিও ইসকন কোনো ভারতীয় সংগঠন না, টেকনিক্যালি ইটস রেজিস্টার্ড ইন দ্য USA। তো তাহলে তো তাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠানটা বলছে তিনি ইসকন সদস্য। নট অনলি দ্যাট, ভারতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্ট এবং ইন অল দ্য মিডিয়াস, আপনি মিডিয়ার কথা বলছেন, আমি আসবো সেই জায়গায়। আমি অনেকগুলো চ্যানেল, এখন তো ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেলের বাইরে পত্রিকাগুলোরও ইউটিউব আছে, সো তাদের মেইন স্ট্রিম অনেকগুলো আলোচনা, অ্যানালিসিস আমি শুনলাম। ওখানে মূল ন্যারেটিভ হচ্ছে একজন ইসকনের মঙ্ককে, একজন ইসকনের গুরুকে এইভাবে হয়রানি করা হচ্ছে, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলছিলেন। এবং ইসকন কি? ইসকন সামাজিক কাজ করেন, যারা ক্ষুধার্তকে খাবার দেন, যারা শিক্ষা নিশ্চিত করেন, যারা কৃষ্ণের ভক্তি স্প্রেড করেন, সেরকম প্রতিষ্ঠান। সো ন্যারেটিভ ইজ দ্যাট। তাহলে আমাদের দেশে যে ইসকন আছেন, তাদের খুব জরুরি প্রয়োজন ছিল কেন্দ্রীয় ইসকনকে এটা যে একটা মিস ইনফরমেশন অর ডিসইনফরমেশন, আপনি জেনেও এটা করে থাকতে পারেন, এটার ব্যাপারে অ্যালার্ট করা। তাদেরকে যদি উনি ইসকন সদস্য না হন, তাহলে তো কেন্দ্রীয় ইসকন কোনো স্টেটমেন্ট দিতে পারেন না। বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করা উনি না তো আমি আসছি সেই জায়গায়। উনি স্পষ্টভাবে বলেছেন, জুলাই মাসে তিনি বহিষ্কৃত হয়েছেন শেখ হাসিনার সময়। আমি আরো ভয়ঙ্কর ঘটনা আছে, আমি সেটা পেছনে যাচ্ছি। তো তাহলে কেন্দ্রীয় ইসকনকে তাদের বলতে হবে তাদের স্টেটমেন্ট প্রত্যাহার করার জন্য, কারণ ইনি তা নন। শুধু তাই না, এই যে বাংলাদেশকে নিয়ে, এই ভদ্রলোককে নিয়ে যে একটা ডিসইনফরমেশন চিরাচরিতভাবে ভারতে চলছে, আমাদের ইসকন তো যারা আছেন এখানে, যারা এসেছিলেন, তারা তো এই দেশের নাগরিক। সো এই দেশ সম্পর্কে যে একটা ডিসইনফরমেশন ওখানে ছড়াচ্ছে, এইটা ঠেকানোর জন্য সবচেয়ে ভালো মানুষ কিন্তু তারা পারতেন বা পারেন, তাদের উচিত হবে প্রকাশ্যে ভারতকে বলা যে তোমরা যে ওকে ইসকন সদস্য বলছো, ইটস রং ইনফরমেশন। উনি ছিলেন, উনি নেই।
ঘটনা কি থেকে শুরু হলো, আমি এটাও একটু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভাবতে হবে। এই ভদ্রলোককে কেন্দ্রীয় ইসকনের একটা চাইল্ড অ্যাবিউজের সেল আছে, তারা শোকজ করেছিল এবং তাকে একটা লিস্ট দিয়েছিল, উনি অনেক কিছু করতে পারবেন না ওটা রাখ পর্যন্ত, যেটা হচ্ছে শিশু যৌন নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এরপর বাংলাদেশের যে ইসকন আছে তারা বারবার তার জবাব চেয়েছে, উনি জবাব দেন নাই, তারপর তাকে বহিষ্কার করা হয়েছে। সো যেই মানুষের এরকম চরম নৈতিক স্খলনজনিত অভিযোগ আছে এবং তিনি যেহেতু সেটা ফেস করেন নাই, এটা সত্যতা নিয়ে কিন্তু আমরা নিশ্চিত হওয়ার একটা সুযোগ আছে, সেই মানুষটাকে হিন্দু সম্প্রদায়ের অধিকারের নেতৃত্বে আনা হয়েছে। শুধু সেটা না, ওনার বিরুদ্ধে যে অভিযোগ এটা আমি আপনি জানতাম না, কিন্তু এটা ইসকন জানতো, তারা এটা নিয়ে কাজ করারও চেষ্টা করেছে। তবে ইনি যখন নেতৃত্বের অবস্থানে গেলেন অন্য একটা সংগঠনের নাম করে, সনাতনী জাগরণী জোট, সেই জোটে যখন নেতৃত্বে তিনি যাচ্ছেন, এই তথ্যটা তো ইসকন জানতেন, তারা তো ডিসক্লোজ করেন নাই অন্য হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষদের কাছে। যে মানুষটা ডিসক্লোজ শুধু করেন নাই না, ওই দিন তো এক্সে যে বার্তাটা দিয়েছেন সেটা তারা ওন করেছেন, তাই তিনিই হচ্ছেন আমাদের নেতা। জি, সেটাই বলছি আপনাকে। এবং তার মানে অনেকগুলো ব্যাপার ওনাদের তো এখনো না, যখন উনি সনাতনী জাগরণী জোট নিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন, হিন্দু সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে না বলুক, হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষকে জানানো যে এই ভদ্রলোকের বিরুদ্ধে এই অভিযোগ আছে এবং উনি এটা তো ফেস করেন নাই এবং তার কারণে তাকে আমরা বহিষ্কার করেছি, তোমাদের তো তাকে নেতা রাখা উচিত না, বাট দে ডিড ইট। সো অনেকগুলো ইস্যু আছে, এই সবগুলো ইস্যু আমি মনে করি বাংলাদেশের ইসকনকে আরও স্পষ্ট করতে হবে। এখন হঠাৎ করে এটা বলে ফেললেই চলবে না। কিন্তু এটাকে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে। আমি তৈরি করার আরও বড় পরিকল্পনা সামনে দেখতে পাচ্ছি। খোলাখুলি যদি বলি, ভারতের মিডিয়া, আমি সারাদিন আমি এটার মধ্যেই ছিলাম, পড়েছি, শুনেছি, প্রত্যেকটা জায়গায় তাকে ওই যে বললাম ইসকনের একজন ধর্মগুরু হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন। শুধু সেটা না, আলোচনা করতে করতে দু তিনটা জায়গায় আমি এমনও দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া কি ধরনের কোয়ার্সিভ স্টেপ নিতে পারে, এই আলোচনা করছেন। বাংলাদেশ ইম্পোর্ট করে, আমাদের যেহেতু ট্রেড ডেফিসিট আছে, বাংলাদেশ যেহেতু ইম্পোর্ট করে, বিশেষ করে তার গার্মেন্টকে উল্লেখ করছেন, আমরা $2 বিলিয়ন তুলা ইম্পোর্ট করি, ওটা বন্ধ করে বাংলাদেশের গার্মেন্টের 12টা বেজে যাবে। বাংলাদেশ $1.5 বিলিয়ন রেকটিফাইড পেট্রোলিয়াম প্রোডাক্টস ইম্পোর্ট করে, এগুলো বন্ধ করে, এইসব আলোচনা করছে তারা বসে বসে। সো তাদের দিক থেকে তারা চাইছেন যে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করা হোক, চাপ তৈরি করা হোক, এবং সরকার এখনো কেন বসে আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই চাপটা কেন, কার জন্য? কথাটা খুব সোজা, সেটা হলো ভারতে আমরা আবারও ভারতের মিডিয়া নিয়ে এখন আমাদের প্রশ্ন আছে। ভারতের এখন এক সময়কার যে মিডিয়ার অবস্থান ছিল, আমরা অনেকেই হয়তো জানি যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে, সেটা ভারত এখন আমাদের পর্যায়ে চলে এসছে। এই মোদি সরকারের সময়ে একটা টার্ম তৈরি হয়েছে গদি মিডিয়া। খুব কম মিডিয়া আপনি পাবেন যেগুলোতে আসলে এখন আর ওই প্রোপাগ্যান্ডার বাইরে না। সো তারা আসলে সরকারের প্রোপাগ্যান্ডাই তারা বের করছে। তারা সরকারের প্রোপাগ্যান্ডা কেন করছে? কারণ মোদি সরকার, আমি মনে করি শেখ হাসিনা থাকার সময় যে কমফোর্টেবল অবস্থায় পৌঁছে গিয়েছিল, তারা যা চায় তাই হয়, যা চাইবে সরকার তাই দিচ্ছিল, এবং শুধুমাত্র একটা ট্রেড অফ যে ওকে ক্ষমতায় রাখতে হবে। এই আরামটা তো আসলে এখন আর নাই। আপনি বর্ডারে কিল করবেন, কেউ শব্দ করবে না। আমাদের সরকার তো প্রতিটা বর্ডার কিলিং এর স্টেটমেন্ট দিচ্ছে। এমনকি যে রিসেন্টলি তারা চিন্ময়ের গ্রেফতার নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটাও বাংলাদেশ খুব স্ট্রংলি প্রটেস্ট করেছে। এই বাংলাদেশ তো তারা চায় না, এই বাংলাদেশের সরকার তো যারা চায় না। তারা চায় একটা কলোনি বাংলাদেশ থাকবে, যেটা ক্ষমতায় একজন স্লেভ থাকবে, যিনি তার দেশের মানুষকে মেরে কেটে বিরাট দানব, কিন্তু ভারতের সামনে নতজানু থাকবে। সো এর যে পরাজয় হলো, এবং আরেকটা কথা জরুরি, বাংলাদেশে শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের ফরেন পলিসির সর্বশেষ একটা এক্সাম্পল। তারা একটা সময় বাংলাদেশকে দেখাতেন, যখন আমরা বলতাম তুমি তো নেপালে ফেল করছো, তুমি মালদ্বীপসে ফেল করছো, তুমি শ্রীলঙ্কায় ফেল করছো, তখন দেখাতো যে বাংলাদেশে আমরা তো সফল আছি। এটা যখন শেষ হয়ে গেল, ভারতের যে সো কল্ড ফরেন পলিসি, এটাকে আমি সো কল্ড ফরেন পলিসি, এটা কোনো লিস্ট প্র্যাগম্যাটিক বা ইন্টেলিজেন্ট ফরেন পলিসি না, অত্যন্ত রুরাল, খুব বাজে গ্রাম্য ধরনের একটা ফরেন পলিসি। এটাও যখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আপনি যখন একটা দেশে আপনি যদি সুপার পাওয়ার হতে চান,
ভারত তো নিজকে অলরেডি রিজিওনাল সুপার পাওয়ার মনে করে, সে কোনো একদিন গ্লোবাল সুপার পাওয়ার হতে চায়। এটা নিয়ম, পৃথিবীতে একটা দেশ যদি নানাভাবে শক্তি সঞ্চয় করে, এটা ধরন, সে তার প্রভাব তৈরি করতে চায়, এতে দোষেরও কিছু না না না। প্রত্যেকটা দেশ, আমেরিকা তার প্রভাব প্রজেক্ট করতে চায় বিভিন্ন অনেক দূরে গিয়ে। তো আপনি যখন প্রভাব প্রজেক্ট করতে চান, আপনি আসলে কিভাবে করতে হবে সেটা বুঝতে পারতে হবে। কেন বলছি, এখন আপনার এই যেভাবে আপনি প্রভাব তৈরি করতে চেয়েছেন বল প্রয়োগের মাধ্যমে, এটা বিভিন্ন দেশে ফেল করেছে। এরপর আপনি শেখেন না, এরপর বাংলাদেশেও করলেন, এরপরও যখন পতন হলো তারপরও আপনি শিখছেন না। আপনি এরপরও ওই সরকারকে রাখতে চাচ্ছেন, ওই সরকারকে এন্ডোর্স করতে চাচ্ছেন, এই সরকারের সাথে আপনি কোঅপারেট করছেন না, তাকে বিপদে ফেলার চেষ্টা করছেন। ওরা বুঝতে পারছে এটা করে বাংলাদেশের মানুষের মনে অলরেডি তৈরি হওয়া ঘৃণা, বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি ঘৃণা করে, সেটা আরো বহুগুণ আপনি বাড়াবেন এবং দিনের শেষে একটা দেশকে আরো বেশি হোস্টাইল করছেন। মানুষকে হোস্টাইল করে খুব বেশি দিন আসলে টিকে থাকা যায় না। এই জন্যই বলছি যে এটা অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল, বোকা, স্টুপিড ধরনের ফরেন পলিসি। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে এই যখন অবস্থা, তখন কিন্তু মানে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের তরফে বলা হয়েছে এটা জাতীয় ঐক্য করতে হবে, এই সংকট উত্তরণে একমাত্র পথ হচ্ছে জাতীয় ঐক্য। আপনি কিভাবে দেখছেন? আমি একটু অবাক হয়েছি, সেটা হলো এই দলগুলো বলছে, আমি এবং যতদূর জানি তারাই দেখা করতে চেয়েছেন, অথচ এই সংকটের শুরুতেই কথা ছিল যে আমাদের সরকারের পক্ষ থেকে এই দুই দল না, আরো অন্য সবাইকে নিয়ে লম্বা সময় বসে এই জাতীয় ঐক্য নিশ্চিত করা হবে। কারণ একটা কথা তো সত্য, ষড়যন্ত্রের কথা প্রচুর বলা হয়, ষড়যন্ত্র আছেও, কিন্তু ষড়যন্ত্র বীজটা যে ফার্টাইল গ্রাউন্ডে অনেক দ্রুত গ্রো করে সেটা হচ্ছে অনৈক্য, বিভেদ। সাম্প্রতিক সময় আমরা দেখেছি রাজনৈতিক দল এবং মাঠে থাকা বিভিন্ন রকম শক্তির মধ্যে সিরিয়াস ধরনের মত পার্থক্য। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষরাও অনেকে খুব ভয়ঙ্করভাবে শত্রুতামূলক পর্যায়ে চলে গেছে। দ্বিমত থাকা এক জিনিস, ডিবেট এক জিনিস, আর পরস্পর কনফ্রন্টেশনাল হওয়া আরেক জিনিস। তো ওই জায়গায় চলে গেছে। সেই জায়গায় আসলে জাতীয় ঐক্যই পারবে আমাদেরকে যে কোনো ধরনের ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে, এবং এর মধ্যে এই ঐক্য ভাঙারও চেষ্টা আসলে যারা আমাদের সমস্যা করতে চায় তাদের দিক থেকেও থাকবে। সুতরাং সরকারের দিক থেকে এটা আজকে না, সমস্যা না থাকলেও আমি ধারণা করতে পারি, চাই বা বিশ্বাস করে সরকারের উচিত হবে দলগুলোর সাথে যত বেশি সম্ভব ইন্টারাকশন করা, ডাকা, বসা, কথা বলা, কি কাজ তারা করছেন, এই দলগুলো চাক বা না চাক তাদেরকে ডেকে। আমি কিন্তু শুরু থেকেই দেখেছি সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আসলে খুব বেশি যোগাযোগ রাখতে চান না, এটা ঠিক না, এটা কমফোর্টেবল না আর কি। সামহাও আমার মনে হয় এটা তাদের ভুল সিদ্ধান্ত। না, তো জাতীয় ঐক্যটা কিভাবে হতে পারে? জাতীয় ঐক্য প্রাথমিকভাবে হচ্ছে, এখন এই মুহূর্তে আমরা তো সংকটে আছি, কারণ আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যেমন ধরুন চিটাগংয়ে যে ঘটনাটা ঘটলো, কোনোভাবেই আমি মনে করি না সাধারণ একজন হিন্দু ধর্মের মানুষ এটা ঘটিয়েছেন, একজন সাধারণ হিন্দু ধর্মের মানুষ এটা সমর্থন করেন। ওনারা আর সবার মতোই এই রাষ্ট্রের নাগরিক, তারা নিজেরাও জানেন এদেশে যদি হিন্দু মুসলিম সম্পর্কের ক্ষতি হয় তাহলে সবাই সাফার করবে, শুধু হিন্দু না, মুসলমান সম্প্রদায় সাফার করবে। কিন্তু এই ঘটনা তো ঘটানো হলো, তো কোনো না কোনো উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে এখানে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায় কিনা। তো খেয়াল করি আমরা, আমি অভিভূত, দাঙ্গা দূরে থাকুক, দেশের কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে ন্যূনতম কোনো আঘাত, কোনো সম্পত্তির ওপরে, মন্দিরের ওপরে ন্যূনতম কোনো আঘাত আমরা কোথাও দেখি নাই। সব মানুষের ধৈর্যের পরিচয় দিয়েছে। তাহলে যেটা ঐক্যের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিপদটা টের পাওয়া আগে, যে আমরা বিপদে আছি। আমাদের এই সরকার তো শুধু না, এই সরকার বিপদে পড়লে আসলে লং টার্মে বাংলাদেশ মহা বিপদে পড়ে যাবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, মানে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত আমাদের ঝুঁকি থেকে যাবে। তো এই সময় যাতে আমরা এই বিপদটা অনুভব করি, এটাই আমাদের জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এবং আমরা মানে ইস্যুগুলোর ক্ষেত্রে অনেক উচ্চাভিলাষী চিন্তা যাতে সবাই না করি, আমরা লিস্ট কতগুলো জিনিস আমরা যাতে একমত হই, সেটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। কেউ কেউ অবশ্য ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলছেন। ন্যাশনাল গভর্নমেন্ট খারাপ হতো না, কিন্তু আমার কাছে মনে হয় এখন যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটা আসলে মানে আমাদের রাজনৈতিক দলগুলো সবার তো চিন্তা বা হিসেব একই না। আমরা দেখেছি বিএনপি একটা লিস্ট কিছু সংস্কার করে নির্বাচন চাইছে, এবং নির্বাচন যদি চায় তাদেরও কিন্তু ন্যাশনাল গভর্নমেন্টের চিন্তা আছে। তারা বলছেন অনেকদিন থেকে, আমি মনে করতে পারি 2024-এর ইলেকশনেরও বেশ আগে থেকে জনাব তারেক রহমান বহুবার বলেছেন তারা যদি নির্বাচিত হন এটা শুধু বিএনপির সরকার হবে না, তারাও একটা জাতীয় সরকার তৈরি করবেন। ফলে তারা যেহেতু অলরেডি ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনের মাধ্যমে হবে, এবং একটা নির্বাচন যদি হয় তাদের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং তারা এই সরকারের সাথে একটা জাতীয় সরকারে যাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তাহলে তো একটা সংকট সামনে রেখেই আমরা সব কিছু, মানে যখন নির্বাচন বলেন, তারপরে সংস্কার বলেন,
মানে এখন তো আপনি জানেন যে অর্থনৈতিক সংকট চরমে, জি, দ্রব্যমূল্য খারাপ অবস্থায় আছে, মানে 80 টাকার নিচে আলু নামছেই না। এই পরিস্থিতি সব মিলে তো একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, নানাভাবে এটার অঙ্ক মেলানো যায়। কিন্তু এই পরিস্থিতিতে এখন যদি জাতীয় ঐক্য না হয়, সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে তো সংকট, যেটা আপনি বলছেন, মহাসংকট। ট্রু, আমি আসবো এই জায়গায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলেছেন, এটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, এটা একটা নিউজ আপনি পড়েছেন যে ব্যাংকগুলোকে টাকা দিতে বলছে, 22,500 কোটি টাকা নতুন করে ছাপিয়ে দিয়েছে। এটা একটু বলি, আমাদের নতুন গভর্নর কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা আর কোনো টাকা ছাপিয়ে ব্যাংকে দেব না, কারণ এটা মূল্যস্ফীতি তৈরি করে। আওয়ামী লীগের সময় এরকম টাকা দেওয়ার ফল কিন্তু আমরা ভোগ করছি। টাকা যখন বাজারে যায়, ওটা সার্কুলেট করতে করতে প্রতিটা টাকা 5 টাকা, 4 টাকা, 5 টাকার ইম্প্যাক্ট তৈরি করে। সো আপনি যখন 22,000 কোটি টাকার প্রভাব গিয়ে পড়বে প্রায় 1 লাখ কোটি টাকায়, তো এটা বাজারে সাপ্লাই বেড়ে যায়। অবশ্য উনি বলেছেন যে উনি বাজারের থেকে বন্ড টন্ড ছেড়ে এগুলো তুলে নেবেন, কিন্তু জরুরি কথাটা হচ্ছে এটা কেন করতে হলো, কারণ কিছু ব্যাংক আছে এগুলো প্রায় দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে। এই টাকা না দিলে ওই ব্যাংকগুলো কয়দিন পর আর গ্রাহকদেরকে, এখনই আমরা খবর জানি আপনি খুব সামান্য টাকাও ঠিকঠাক মতো দিতে পারছেন না। তার মানে অর্থনীতির অবস্থা কিন্তু সংকট। এটা অবশ্যই সরকারের দোষ না, বরং এই গভর্নর সত্যিকার অর্থেই খুব ভালো পারফর্ম করেছেন। এই সরকারের কয়েকটা জায়গায় যদি ভালো, এর মধ্যে এটা খুব ভালো একটা জায়গা, কিন্তু দিনের শেষে তো পরিস্থিতি ভালো না। না, উনি তো উনি যেটা বলছিলেন সেটার থেকে কিন্তু তাকে সরতে হয়েছে, কারণ ওনাকে ওজন করতে হয়েছে যে আমি উপায় নাই, তো কম্প্রোমাইজ করতে হচ্ছে কন্ট্রোল। কারণ উনি ইনফ্লেশন কন্ট্রোল রাখার জন্য যদি এটা করতে যায়, তাহলে ব্যাংক যদি কলাপস করে, এটা আরো বড় বিপদ তৈরি করবে, ওটা অন্যান্য ব্যাংকের উপর অনাস্থা তৈরি করবে। সো উনি ওজন করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যেটা বলছিলাম, অর্থনীতিতে সংকট আছে, মেজর সংকট আছে, এটা আমাদের আরো সময় লাগবে, সাথে আরো বহু কিছু। এই যে পানি ঘোলা হওয়ার কথা যে বলছেন, একটা কথা মনে রাখতে হবে, অর্থনীতিটা সবচেয়ে বড় ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2024-এর এই মুভমেন্টটা সফল হওয়ার পেছনে অর্থনীতির খারাপ কন্ডিশন দায়ী। আমি একটা উদাহরণ দিই। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছাত্রছাত্রীদেরকে যখন পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল, একেবারে শিশুদেরকে, 5, 6, 7-এ পড়া স্টুডেন্ট, তারপর কিন্তু মানুষ আবার খুব ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে নাই। কিন্তু এবার স্টুডেন্টদেরকে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে পেটালো, এরপর আবার নামতে শুরু করলো। আস্তে আস্তে অনেক মানুষ নেমে গেল, কারণ অর্থনীতি। সুতরাং সরকার যদি এটা বুঝতে না পারে যে অর্থনীতিকে যদি মোটা দাঁড়ি ঠিক করতে না পারে, তাহলে সংস্কার, ওটা সেটা কিছুই কাজ করবে না। এবং সরকারের ভুল সব সিদ্ধান্ত, নানান রকম মিসম্যানেজমেন্ট সব যদি যোগ হয়ে সত্যিকার অর্থে পানি যথেষ্ট ঘোলা হয়ে যাবে, এবং সেখানে অনেকেই মাছ শিকার করবে। এই যে ঘোলা পানিতে মাছ শিকার ঠেকানোর প্রধান উপায় হচ্ছে পানি ঘোলা হতে না দেয়া। এজন্য আমি মনে করি সরকারের উচিত প্রচুর আলোচনা করা দলগুলোর সাথে, এবং ধীরে ধীরে, অলরেডি অবশ্য বলেছে সরকার যে নির্বাচনী রোডম্যাপের জন্য তারা সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়ে আলোচনা করে তারিখ ঘোষণা করবেন। অথচ আজকেই আমি আবার দেখলাম হঠাৎ করে 2জন উপদেষ্টা কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এর মধ্যে একজন উপদেষ্টা বলছেন সংস্কার শেষ হওয়ার পর নির্বাচনের তারিখ বলা হবে। কোনো কথা তো খেয়াল করুন, প্রধান উপদেষ্টার কথা হচ্ছে রিপোর্ট যাবে, সবাইকে নিয়ে বসবেন, এবং উনি ক্লিয়ারলি বলছেন, আমি ওনাকে কোট করি, উনি বলছেন ধরেন 100টা সংস্কারের কথা আসলো, তো ঠিক আছে আলোচনা করে বলো যে এই 10টা এখন করবো, তাহলে এই 10টা করবো, করে ইলেকশন করব। আর যদি একমত না হয়, সবাই যদি বলে সংস্কারের দরকার নাই, তাহলে আমার সংস্কারের দরকার না, আমরা ইলেকশন দিয়ে দেবো, চলে যাব। প্রফেসর রহমান সুবহান কিন্তু বলেছেন যে এটা এই সংস্কার শেষ হতে 4 থেকে 5 বছর সময় লাগবে, কারণ এটা একটা অ্যাম্বিশাস। এবং শুধু সেটা, বদরুদ্দিন উমরও কিন্তু একই ধরনের কথা বলছেন যে এই সরকারের এই সংস্কারের কাছে, ঠিক আছে কিছু সংস্কার, আমি আবার মনে করি কিছু সংস্কার করার চিন্তা তারা করেছেন, ডিমান্ড আছে, করবেন। কিন্তু এই যে সরকারের কথার মধ্যে যে নানা রকম মিসকমিউনিকেশন, একবার নির্বাচনের সময় নিয়ে আমাদের উপদেষ্টাদের মধ্যে দেখেছি এক একজন এক এক মন্তব্য করছেন, এই জিনিসগুলো পরিস্থিতি, এই যে ঘোলা পানি হওয়ার কথা বলছি, এই পরিস্থিতিটাকে আরো খারাপের দিকে নেয়। তাদের এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ ফেরাতে না পারলে কিসের বিপ্লব? এটা আসলে খুব কঠিন কাজ, এটা ফেরানো যাবে না তা না, কিন্তু এটার প্রসেস ইজ রিয়েলি ভেরি টাফ। এই প্রশ্ন প্রধান উপদেষ্টাকেও করা হয়েছিল, বা আমরা যারা খোঁজ খবর একটু রাখি তারা জানি। এখন তাও কিছুটা সুযোগ আছে, একসময় এটা একেবারেই ইম্পসিবল ছিল, কিন্তু এখনও সুযোগটা যেটা আছে এটা খুবই জটিল, খুবই দীর্ঘকালীন, দীর্ঘ সময়ের ঘটনা। হচ্ছে যেই দেশে সম্পদ চলে যায় তারা দেবে,
কিন্তু তারা এটা ফেরত দিতে তাদেরও গড়িমসে সম্পদটা ওই দেশে চলে গেছে, তখন সেই সম্পদটা যার কথা বলছেন তার কিনা, সেটা কোন সোর্স থেকে আসছে, এগুলো ট্রেস করা আসলে খুব সোজা ব্যাপার না। সাম পার্সেন্টেজও যদি আনতে পারে সেটা ভালো, কিন্তু তারা সেই চেষ্টা যদি করেন দ্যাটস গুড, কিন্তু এটা খুবই টাইম কনজিউমিং। সেই চেষ্টা কি আছে? আমি শুনেছি সরকারের দিক থেকে এই চেষ্টা আছে, তারা সেটার জন্য একদম গুরুত্ব, যে ধরনের প্রতিষ্ঠান নিয়োগ করা দরকার সে ধরনের প্রতিষ্ঠান নিয়োগ করা, সে ধরনের লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ করা, এসব তারা করবেন। এটা সময় নেবে কিন্তু এটা কাজ করবে। সব মিলিয়ে শেষ কথাটা কি? শেষ কথাটা হচ্ছে পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভালো না, এটা হলো সবচেয়ে বড় কথা। এটা সরকারকে বোঝা দরকার, এবং আমাদের টোটাল ম্যানেজমেন্ট, মানে আমাদের নির্বাচন তো সামনে আছেই, কিন্তু সরকারকে গুড গভর্নেন্স এবং ডে টু ডে লাইফের ক্রাইসিসগুলো মিট আপ করতে, মানে একটা সরকারের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে সার্ভিস ডেলিভারি করা। আমরা যে এত সংস্কারের কথা বলি, কেন বলি? আসলে আমরা বলছি, ধরে নিলাম সরকার যত সংস্কার করতে সব করা হলো, উদ্দেশ্য হচ্ছে বেটার সার্ভিস দেয়া। সো বেটার সার্ভিস দেওয়াটাই হলো প্রধান কাজ। এখন লিস্ট যতটুকু সার্ভিস প্রয়োজন আছে সেটা যদি সরকার দিতে না পারে তাহলে কিন্তু ডিজাস্টার হবে। এবং এই সরকার কথার কথা সংস্কার করতে না পারলে নির্বাচন দিয়ে দিবে, কিন্তু পরিস্থিতি এতই খারাপ হলো দেশ নির্বাচন পর্যন্ত গেল না। আমি কাউকে এই আশঙ্কা করতে শুনছি যে নির্বাচন পর্যন্ত আমরা যেতে পারবো কিনা। সুতরাং এই সব ঝুঁকি, ধরে নিলাম যে ঝুঁকি খুব কম, কিন্তু বিবেচনায় রেখে খুব সিরিয়াসলি সরকারকে পারফর্ম করতে পারতে হবে, তাহলে এই জিনিসটা ঠিকঠাক হবে। অনেক ধন্যবাদ আপনাকে জাহেদ। বক্তব্য শুনলাম, কিন্তু শেষ কথা যেটা শুনলাম যে সামনে বিপদ, এই বিপদের আশঙ্কা অনেক দিন থেকেই আছে, আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। যাই হোক, দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।